আমি হাসতে হাসতেই পিছনে ফিরে দেখলাম স্যার দূর থেকে আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে রয়েছে। রাগে যেন সে এখনই ব্লাস্ট হয়ে যাবে। হঠাৎ আমার কাছে এসেই সে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আমার কাঁধ তার দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগ স্পষ্ট। আমাকে যেন কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে পিছনে ফিরে দুহাত দিয়ে তার সামনের চুলগুলো পিছনে নিতে নিতে নরম গলায় বলে উঠল, আমার ভালো লাগে না অন্য কারো সাথে তোমাকে। আর যেন কিছু বলতে পারছে না। এতটুকু বলেই মুখ ফ্যাকাশে করে রুম থেকে বেরিয়ে গেল। আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। স্যারের আবার কি হল? কি ভালো লাগে না? হঠাৎ এত রাগী বা কেন হয়ে এত নরম গলায় কথা বলল? কিছুই বুঝতে পারলাম না। আমাদের বাড়িতে আমাদের সেদিনটাও থাকার কথা ছিল, কিন্তু স্যারের হঠাৎ নাকি কোনো জরুরি মিটিং পড়ে গেছে, তাই বিকেলেই চলে যেতে হবে। শুনেই আমি মুখ গোমরা করে বসে রইলাম। স্যারকে বললাম, তাহলে আপনি একাই যান, আমি থাকি। ভাবি আমার পাশেই দাঁড়িয়েছিল। আমার কথা শুনে আমাকে পাশ থেকে একটা চিমটি দিয়ে ফিসফিসিয়ে বলতে লাগল, এই গাধি কি বলিস? 2 দিন হয়েছে বিয়ে হলো, আর তুই এক জায়গায় থাকবি আর জামাই আরেক জায়গায় থাকবে? আমাকে কখনো দেখেছিস তোর ভাইয়াকে ছেড়ে একা থাকতে? চুপচাপ শ্বশুর বাড়ি যা। উফ অফ! এই ভাবিটা না আমাকে জ্বালিয়ে মারবে। আমাকে স্যারের সাথে পাঠিয়েই ছাড়ল। গাড়িতে চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছি। একবারও স্যারের দিকে তাকাইনি। স্যার বারবার আমাকে আড়চোখে দেখছে। বাসায় এসে পৌঁছাতেই স্যার আমার পাশে গাড়ির দরজা খুলে বলল, বের হও। আমি চুপ করে বসেই আছি গোমরা মুখ করে। হঠাৎ স্যার আমাকে কোলে তুলে নিল। আমার তো চোখ বড় বড় হয়ে গেল। আমি ছটফট করতে করতে বললাম, কি করছেন? নামান, আমাকে কেউ দেখলে কি বলবে? স্যার আমার দিকে তাকিয়ে বলল, ছটফট করা বন্ধ করবে। তারপর একটু মুচকি হেসে বলল, উফ অফ! কি ভারী তুমি! বলেই বাড়ির ভেতর হাঁটা শুরু করল। আমার তো আরো রাগ উঠে গেল। আমাকে মোটা বলা। আমাকে সোজা রুমে নিয়ে কোল থেকে নামিয়ে বেডে বসিয়ে দিল। আমি রাগ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলাম। স্যার আমার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিল। তারপর তার ফাইলগুলো নিয়ে অফিসে চলে গেল। সন্ধ্যার একটু পরেই সে ফিরে এলো। আমি সোফায় বসে টিভি দেখছিলাম। তার দিকে ফিরেও তাকালাম না। স্যার আমার সামনে এসে এক বক্স চকলেট রাখল। আমি একটু আড়চোখে দেখলাম কিন্তু ধরলাম না, কারণ আমি তো রাগ করেছি। এত সহজে কি গলে যাওয়া যায়? আমি ধরছি না দেখে সে চকলেটগুলো নিয়ে ড্রয়ারে রাখতে রাখতে বলল, কেউ যদি খেতে চায় এখান থেকে নিতে পারে। আমি শুনে টিভির দিকে তাকিয়েই একটা মুখ ভেঙচি দিল ম। একটু পর স্যার রুম থেকে বেরিয়ে গেল। আমার চোখ বারবার ড্রয়ারের দিকে যাচ্ছে। এমন কোনো মেয়ে নেই যে কিনা চকলেট পছন্দ করে না। আর এতগুলো চকলেট একসাথে দেখে তো না খাওয়া যাবে না। আমি না রাগ করেছি? কোনো মান সম্মান আছে নাকি? পুরো রুম চকলেটের ঘ্রাণে ভরে গেছে। এত খেতে ইচ্ছে করছে। পরে সিদ্ধান্ত নিলাম, শুভ্র স্যার যেহেতু রুমে নেই তাই একটা খাওয়া যেতেই পারে। এতগুলোর ভেতর থেকে একটা খেলে স্যার বুঝতে পারবে না। যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে ড্রয়ারটা খুলে একটা চকলেট নিয়ে খেতে শুরু করলাম। একটা খাওয়ার পর আরেকটা খেতে ইচ্ছা করল, তাই আরেকটা নিয়ে অর্ধেক খেতেই স্যার রুমে চলে আসল। আমাকে এই অবস্থায় দেখে হাসতে লাগল। আমি রাগে লজ্জায় লাল হয়ে রুম থেকে বের হয়ে সামিয়ার রুমে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি আগেই শুয়ে পড়লাম অন্যদিকে মুখ করে। একটু পর স্যার এসে আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে তার দিকে ঘোরানোর চেষ্টা করল।
কিন্তু আমি ঘুরলাম না, মুখ গোমরা করে রইলাম। তারপর স্যার আমার উপর দিয়ে গিয়ে আমার এই পাশে এসে শুয়ে পড়ল। আমিও আবার উল্টো দিকে ফিরে শুয়ে পড়লাম। সাথে সাথে স্যারও এই পাশে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। এবার আমি আর নড়তেই পারছি না। হাত দিয়ে ধাক্কা দিয়ে নিজেকে ছোটানোর আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু তাকে এক চুলও নড়াতে পারলাম না। স্যার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর আমিও হাল ছেড়ে সেভাবেই শুয়ে থাকলাম। একটু পর স্যার ঘুমিয়ে পড়ল। তার মুখের দিকে তাকিয়ে আমার সব রাগ হাওয়া হয়ে গেল। স্যারের ঘুমন্ত মুখটি দেখতে কি সুন্দরী না লাগছে! মনে হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস আমার চোখের সামনে রয়েছে। হঠাৎ আমার চোখ গেল স্যারের সোজাসুজি রাখা মাছের অ্যাকুরিয়ামটির দিকে। মাছ দুটি মনে হচ্ছে একসাথে থেকেই বেশি খুশি হয়েছে, আগের থেকেও বেশি। সকালে নিচে গিয়ে মাকে একটু আধটু সাহায্য করলাম। সামিয়ার সাথে চা খেয়ে একটু গল্প স্বল্পও করলাম। তারপর রুমে আসতেই সামনে তাকিয়ে মুখে হাত দিয়ে দিল একটা চিৎকার। কারণ আমার সামনে স্যার দাঁড়িয়ে রয়েছে, তাও আবার শুধুমাত্র একটি টাওয়েল পেঁচিয়ে। মাত্রই মনে হয় স্নান সেরে এসেছে। উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে, চুলও ভেজা। তাকে এই অবস্থায় দেখে আমার চোখ বড় বড় হয়ে মুখ দিয়ে চিৎকারই বেরোল। সে আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কি হলো, এমন করছো, হাউকাউ করছো কেন? আমি তাকে বললাম, আপনার কি একটুও লজ্জা শরম নেই? এভাবেই বাথরুম থেকে বের হয়ে গেছেন। সে আমার কাছে ধীরে ধীরে আগাতে লাগল আর আমি পিছাতে লাগলাম। একটা বাঁকা হাসি দিয়ে বলতে লাগল, কেন লজ্জা করবে কেন? রুম আমার, মর্জি আমার, এমনকি সামনের বউটাও আমার। কাছে আসতে আসতে সে তার দু হাত দিয়ে একেবারে আমাকে দেয়ালের সাথে চেপে ধরল। উফ অফ! কথায় কথায় সে শুধু আমার কাছে এসে পড়ে কেন? এটা কেন বুঝে না সে কাছে আসলেই আমার হার্টবিট রেলের গতিতে চলতে থাকে। আমি তাকে মুখ ভেঙচি দিয়ে বললাম, আপনি একটা এলসি। সে অবাক হয়ে বলল, এলসি মানে? আমি বললাম, মানে হলো লুচু কোম্পানি। বলেই জিভ কামড় দিল। এটা কি বলে ফেললাম! এখন তো আমি গেছি। স্যার আমার আরও কাছে এসে রাগী গলায় বলল, আমি লুচু? তখনই সামিয়া রুমে এসে পড়ল। আমাদের দুজনকে এই অবস্থায় দেখে একটা মৃদু চিৎকার দিয়ে ওর হাতের জামাটা ফেলে এক দৌড় দিয়ে চলে গেল। বেচারি বোধহয় জামাটা আমাকে দেখাতে এসেছিল। না জানি কি ভাবছে। ধত! সামিয়াকে দেখে স্যার দূরে সরে গিয়েছিল, তাই আমিও তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি। নাস্তার টেবিলে সবাই বসে আছি। সামিয়া শুধু আমার দিকে তাকিয়ে মিটিমিটি হেসেই যাচ্ছে। এখন একে কিভাবে বোঝাই, ও যা ভাবছে এমন কিছু না। এমন সময় আমার শাশুড়ি মা আমাকে বলে উঠল, সুপ্তি, শুভ্র বলল তোমার নাকি অনেক গ্যাস্ট্রিক। তোমার জন্য সব খাবার ঝাল কম দিয়ে রান্না করেছি। আমার তো মাথায় বাস। তার মানে স্যার এখানেও বলে বেরিয়েছে? আমি আমতা আমতা করে বললাম, না মা, একটু ঝাল খেলে কিছুই হবে না। আমার শাশুড়ি মা জোর দিয়ে বলে উঠল, না না, স্বাস্থ্য নিয়ে কোনো আশকারা নয়। তুমি এখন থেকে ঝাল কমই খাবে। আমি আর কি বলবো এখন? রাগে কটমট চোখে স্যারের দিকে তাকালাম। আমার ঝাল খাওয়ার 12টা বাজি এসে নিশ্চিন্তে খেয়ে যাচ্ছে। আজ আমাকে রান্না করতে হবে সবার জন্য। শুভ্র স্যারের ফুফু বলেছেন। আমার শাশুড়ি মা মানা করেছিল, কিন্তু স্যারের ফুফু বলেছে এটাই নিয়ম। স্যারের 2 ফুফু, আরেক ফুফু বিদেশে থাকেন, আসতে পারেননি। আর এই ফুফুটা একটু কড়া। আমি রান্নাঘরে সবকিছু নেড়েচেড়ে দেখছিলাম। এমন সময় স্যার হন্তদন্ত হয়ে ভেতরে আসল। আমি অবাক হয়ে চোখ দিয়ে ইশারা করলাম, এখানে কি?
স্যার বলল, তুমি তো রাঁধতে পারো না, দাও আমি রান্না করে দেই। আমি চোখ কপালে তুলে বললাম, আপনি রান্নাও করতে পারেন? সে বলল, হ্যাঁ, লন্ডনে যখন হায়ার স্টাডিজের জন্য যখন ছিলাম তখন আমার নিজের রান্না আমিই করতাম। আমিও একটু ভাব নিয়ে বললাম, আমিও এখন রান্না শিখেছি, আপনাকে কষ্ট করতে হবে না। স্যার বলল, ঠিক আছে তুমি রান্না কর, আমি অন্তত সবজিটা কেটে দেই। আমি আরও কিছু বলতে নিচ্ছিলাম, কিন্তু স্যার আমাকে থামিয়ে কাজ শুরু করে দিয়েছে। কি সুন্দর করে সবজি কাটছে, মনে হচ্ছে খুবই যত্ন সহকারে সবজিগুলোকে কুচি কুচি করছে। আমি রান্না পারলেও মোটামুটি পারি, শখের রান্না, মাঝে মাঝে মন চাইলে করি। সব আইটেম মোটামুটি কোনোমতে কমপ্লিট করলাম, কিন্তু বাদ মানল পায়েস। আমি পায়েস কখনো করিনি, শুনেছি কিভাবে বানায়, কিন্তু তবুও ভয় লাগছে যদি ঠিকঠাক না হয়। স্যার আমার অবস্থা দেখে বলল, দাও পায়েস আমি করি। আমি তাকে থামিয়ে হড়বড়িয়ে বলতে লাগলাম, না না, ফুফু বলেছে পায়েস আমাকেই করতে, এটাই নাকি নিয়ম, বাড়ির বউকেই করতে হবে। আর আপনি কিভাবে? আর কিছু বলতে দিল না। আমার ঠোঁটে তার আঙুল দিয়ে চুপ করিয়ে বলতে লাগল, বিয়েটা আমরা দুজন করেছি, তুমি একা নও, তাহলে নিয়ম শুধু তুমি একা পালন করবে কেন? আমি যদি পায়েস রাঁধতে পারি তাহলে আমার করতে অসুবিধা কি? বলেই আমাকে ধরে সাইডে দাঁড় করিয়ে তার ব্লেজার আর হাতের ঘড়ি খুলে আমার হাতে দিয়ে শার্টের হাতা ফোল্ড করে রান্না করতে লাগলো আর আমাকে শেখাতে লাগল। আর আমি মুগ্ধ চোখে স্যারের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। একটা মানুষ এতটা পারফেক্ট কি করে হয়? তার ভাবনাও কি সুন্দর। যতটুকু আমি জানি ছেলেরা রান্নাঘরে প্রবেশ করাটাকেও তাদের পুরুষত্বের বাইরে মনে করে, স্ত্রীকে সাহায্য করা তো দূরে থাক। স্যার রান্না শেষে আমার মুখে 1 চামচ পায়েস তুলে দিয়ে আমার ধ্যান ভাঙাল। চোখ দিয়ে ইশারা করে জানতে চাইল কেমন হয়েছে। আমি তো মুখে নিয়ে স্ট্যাচু হয়ে গেছি। মিষ্টি জিনিস আমার বেশি ভালো লাগে না, কিন্তু স্যারের হাতের পায়েস অসাধারণ হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে রান্নার খুব প্রশংসা করল। সব থেকে বেশি করেছে পায়েসের। সবাই ভাবছে এটা আমিই করেছি, তাই আমারই প্রশংসা করছে। আমার খারাপ লাগল, এত কষ্ট করে স্যার রেঁধেছে আর প্রশংসা সব আমি নিচ্ছি। আমি একবার বলতে নিলাম যে স্যার পায়েস করেছে, কিন্তু স্যার আমাকে চোখ ইশারা করে মানা করে দিল। সকালবেলা নামাজ পড়ে আমি সবসময় আবার ঘুমাই, তাই আজও নামাজ পড়ে ঘুমাতে যাচ্ছিলাম। স্যার জগিং স্যুট পরে আমার সামনে দাঁড়িয়ে বলল, এখন আবার শুয়ে পড়লে কেন? আমি চোখ মেলে কপাল কুঁচকে বললাম, আমি এখন ঘুমাবো, আমাকে বিরক্ত করবেন না। স্যার কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে বলল, সকালে ঘুমিয়ে থাকা ভালো না জানো না? একটু এক্সারসাইজও করতে হয়। চলো আজকে থেকে তুমি আমার সাথে জগিং করবে। আমার তো এই কথা শুনে চরম বিরক্তি লাগল। এই সকালবেলা এই সুন্দর ঘুমটা বাদ দিয়ে নাকি এখন তার সাথে দৌড়াদৌড়ি করব। আমি বিরক্তি নিয়েই বললাম, যান তো এখান থেকে, আমি এখন দৌড়াদৌড়ি করতে পারবো না। স্যার একটা ধমক দিয়ে বলল, আবার কথা শুনছ না? উঠবে নাকি কানে ধরাবো? তার ধমক শুনে উঠতেই হল। হায় আল্লাহ, আমার ঝাল খাওয়া বাদ দেওয়ালো, এখন আবার আমার ঘুমটাও কেড়ে নিচ্ছে। এই অ্যাংরি বার্ডটা আমাকে আর কত জ্বালাবে। আমার হাতে একটা জগিং স্যুট ধরিয়ে দিয়ে বাথরুমে পাঠিয়ে দিল। স্যুট তো পরলাম, কিন্তু আমি কখনো ওড়না ছাড়া বাইরে যাইনি। আর স্যারের সামনে এভাবে যাব? তাই একটা স্কার্ফ গলায় পেঁচিয়ে নিলাম। আমাকে দেখে স্যার মিটিমিটি হাসতে লাগল। আমি চুল ঝুটি করে তার সাথে বেরিয়ে পড়লাম দৌড়াদৌড়ি করতে। উফ,
স্যারের সাথে কি দৌড়ে পারা যায়। আমাকে একটি মাঠ দেখিয়ে বলল, এটা একটা চক্কর দিয়ে আসো। আমি শুনে আকাশ থেকে পড়লাম, কিন্তু কি করার, দিতেই হলো। চক্কর দিয়ে আমার অবস্থা শেষ। কোমরে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। স্যার আমার হাতে একটা পানির বোতল ধরিয়ে দিয়ে আমার সামনেই ওই মাঠটায় 3টা চক্কর দিল। কিন্তু তার ভেতর এতটুকুও ক্লান্তি দেখা যাচ্ছে না। বাহ, সে তো ভালো ফিট। জগিং শেষে বাসায় এসে গোসল করে নিচে চলে গেলাম। এখন আমি ভার্সিটিতেও যাওয়া শুরু করেছি। শুভ্র স্যারই আমাকে দিয়ে আসে। আসার সময় আমি একাই আসি রিকশায়। মাঝে মাঝে স্যারও নিতে আসে। একদিন বিকেলে বেডে বসে ফোনে গেমস খেলছিলাম। হঠাৎ স্যার এসে আমার সামনে এক বাটি ফ্রুটস রেখে বলল, খাও। আমি সাথে সাথে চোখ মুখ কুঁচকে ফেললাম। এই ফলমূল আমার একদমই ভালো লাগে না। আমি তো একদমই খাইই না। আর কলা তো আমার চোখের বিষ। এটা কোনো খাওয়ার জিনিস হলো? ইয়াক! মুখে দিল আমার বমি আসে। বাবা কতবার ধমক দিয়ে আমাকে ফ্রুটস খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু বাবার সামনে এক কামড় দিয়ে বাবা সামনে থেকে যেতেই লুকিয়ে জানালা দিয়ে ফেলে দিতাম। পরে বাবা জিজ্ঞাসা করলে বলতাম সব খেয়েছি। স্যার আমাকে আবার ধমক দিয়ে বলল, কি হলো, খেতে বলছি না। আমি তার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে বললাম, এগুলো খেতে আমার ভালো লাগে না। এগুলো কোনো খাওয়ার জিনিস হলো? স্যার আমাকে মুখ ভেঙ্গিয়ে বলতে লাগল, না না, এগুলো তো খাওয়ার জিনিস না। খাওয়ার জিনিস তো ফুচকা, চটপটি, ঝালমুড়ি। তুমি যে প্রতিদিন দুপুরে কম খাবার খাও আর তার কারণ যে প্রতিদিন খাওয়া ফুচকা, ঝালমুড়ি, তা আমি সবই জানি। যাহ বাবা, সে আবার আমাকে কখন দেখল এগুলো খেতে? আমার পেছনে কি কোনো ক্যামেরা লাগিয়ে রেখেছে? আমি তো ভয় শেষ। আমার ফুচকা খাওয়া আবার বন্ধ না করে দেয়। আমার ভয়কে সত্যি করে সে বলল, ফুচকা খাওয়া কি বন্ধ করে দিতে চাও? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে না বললাম, তাহলে তাড়াতাড়ি লক্ষ্মী মেয়ের মতো সব খাও। বলেই সে আমার সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসল। আর আমি চোখ মুখ কুঁচকে খেতে লাগলাম। আশায় আছি কখন বাইরে যাবে আর আমি এগুলো ফেলতে পারব। কিন্তু না, অ্যাংরি বার্ডটা বাইরে যাওয়ার নামও নিচ্ছে না। সব কোনো মতে খেলাম। এখন শুধু বাকি আছে কলা। আমি স্যারের উদ্দেশ্যে বললাম, আমি কলা খেতে পারব না। স্যার আমাকে রাগী গলায় বলল, তাড়াতাড়ি খাও। আমি আরও জোর দিয়ে বললাম, আমি কিছুতেই খাব না। স্যার এবার হাত মোড়ামুড়ি করতে করতে বলল, আচ্ছা, আমিও দেখব তুমি আর কিভাবে ফুচকা খাও। আমি কাদো কাদো মুখ করে একটু একটু করে খাওয়া শুরু করলাম। স্যার এসে আমার হাত থেকে কলা নিয়ে খোসা ছাড়িয়ে বেশি করে আমার মুখে তুলে দিতে লাগল। এই অ্যাংরি বার্ডটা এভাবেই আমাকে জ্বালিয়ে মারছে। ঝাল খেতে না দিয়ে, সকালে জগিং করিয়ে, সকাল সকাল গোসল করিয়ে, ব্রেকফাস্টে এক গাদা ফল আর কলা খাইয়ে আবার রাতে 1 গ্লাস দুধ। সব আমার অপছন্দের জিনিস। আমার যত্ন নিয়েই আমাকে সে জ্বালিয়ে যাচ্ছে। তার জ্বালায় রাতে একটু না খেয়ে ঘুমাতেও পারি না। একদিন রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আগে আগে। কিন্তু স্যার এসে শুনেই প্লেটে এক গাদা ভাত নিয়ে আমাকে একটান দিয়ে বসিয়ে দিল। আর নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগল। আর আমি অনিচ্ছা সত্ত্বেও ঘুম ঘুম চোখে খেতে থাকি। এভাবে যখনই আমি খেতে চাইব না তখনই আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। তার কথা না শুনে উপায় নেই, তার ধমক আর শাস্তি তো আছেই। একদিন রাতে আমার হাতে 1 গ্লাস দুধ দিয়ে সে বাথরুমে চলে গেলে আমি আস্তে আস্তে ব্যালকনিতে গিয়ে সব দুধ ফেলে দিয়ে আসি। তারপর এমন ভাব করি যে সব খেয়েছি। একটু পরেই বাড়িতে ড্রাইভারের চেঁচামেচিতে সবাই নিচে চলে যায়।
ড্রাইভারের চেঁচামেচির কারণ হল সেই এক গ্লাস দুধ। বুঝতে পারলাম আমি যেই দুধ ব্যালকনি দিয়ে ফেলে দিয়েছি সব ড্রাইভারের মাথায় পড়েছে। আর বেচারা সেগুলো ভূতের কাণ্ড মনে করে ভয় ভূত ভূত করে চেঁচামেচি করছে। স্যারের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তার মানে ইন্টেলিজেন্ট ছেলে সবই বুঝে গেছে। সেদিন আমাকে দুধ না খাওয়ার জন্য 18 মিনিট কানে ধরে দাঁড় করিয়ে রেখেছে, তাও আবার টি টেবিলের উপর। তাহলে বুঝো ঠেলা। তবে একটা কথা, স্যার যখন আমাকে নিজের হাতে খাইয়ে দেয় আমার বেশ্যস ভালো লাগে। রাতে একা একা কিছু করার নেই দেখে আলমারিটা ঘাটাঘাটি করছিলাম। হঠাৎ একটা ছবি পেলাম, আমাদের কলেজের বিদায় অনুষ্ঠানের। সকল টিচার আর ক্লাসের সবাই মিলে যে ছবিটা তুলেছিলাম। কলেজের ছবিটা দেখে আগের সব কথা মনে পড়তে লাগল। স্যারের সাথে আলাপ, ঘোরাঘুরি করা, তারপর যোগাযোগ বন্ধ করা। মনে খারাপ হয়ে গেল। তখনই স্যার এসে ছো মেরে আমার হাত থেকে ছবিটি নিয়ে আমার হাত শক্ত করে ধরে বলল, এগুলো বের করেছ কেন? সেই যন্ত্রণার কথা আমাকে মনে করিয়ে দিও না। তুমি আমার সাথে যা করেছ তা আমি কোনোদিনই ভুলতে পারব না। এই বলে সে রেগেটি টেবিলটায় একটা লাথি দিয়ে চলে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আমার কথা আমাকেই শোনাচ্ছে। এই কথাগুলো তো আমার বলা উচিত। বড্ড অভিমান জমা আছে আমার তার উপর। কেন করল আমার সাথে এমন? আর এখন আবার আমাকেই রাগ দেখাচ্ছে। আমার চোখ ছলছল করে উঠল। আমার ইনকোর্স এক্সাম শেষ হয়েছে কয়েকদিন আগেই। সন্ধ্যাবেলা বসে টিভিতে সিরিয়াল দেখছিলাম। এমন সময় স্যার এসে টিভির মেইন সুইচ অফ করে দিল। আমি বিরক্ত মুখে বললাম, কি হলো, টিভি বন্ধ করলেন কেন? এখনই কি সুন্দর একটা সিন হতো। সে থমথম গলায় বলল, সারাদিন শুধু ঘুম, মোবাইল আর টিভি। ভুলেও বই হাতে নিতে তো দেখিই না। তারপর রাগী গলায় বলল, তোমার ইনকোর্স এক্সামের রেজাল্ট দিয়েছে, A- পেয়েছ। তার কথা শুনে বুঝলাম সে ভার্সিটিতে গিয়ে আমার রেজাল্ট নিয়ে এসেছে। রেজাল্ট আমিও পেয়েছি আগেই ফোনে। কিন্তু এই ইনকোর্স এক্সামের রেজাল্টে কি হয় তাই শুধু শুধু আর মাথা ঘামাইনি। তারপর স্যার আমাকে বলল, যাও তোমার সব বই নিয়ে আসো। আমাকেই এখন থেকে তোমায় পড়াতে হবে। আমি না ধরলে তুরিমি আর ঠিক হবে না। আমি মুখ ফুলিয়ে রইলাম। উফ, এখন আবার আমার সাথে স্যারগিরি ফলাবে। বই নিয়ে তার সামনে রাখলাম। সে বই নাড়াচাড়া করতে করতে বলল, কতটুকু পড়েছ? আমি তার কথা শুনে মাথা চুলকাতে লাগলাম। কারণ আমি এখনো এই সেমিস্টারের কোনো বই পড়া শুরুই করিনি। আসলে আমি সারা বছর বেশি বই পড়ি না। পরীক্ষার আগে আগে পড়ি। এখন স্যারকে কি বলবো? স্যার আবারও আমার দিকে তাকিয়ে বলল, কি হলো বলো। আমাকে চুপ করে থাকতে দেখে স্যার বুঝে গেল। তারপর বিরক্ত হয়ে বলল, হাফ সেমিস্টার শেষ হয়ে গেছে আর তুমি এখনো বই ধরোনি। এখন দাঁড়িয়েই থাকবেন নাকি তাড়াতাড়ি পড়তে বসবেন? আমি মুখ ফুলিয়ে তার সামনে পড়তে বসে গেলাম। স্যার আমাকে পড়া বুঝিয়ে দিচ্ছে, কিন্তু আমি ঠিকঠাক মনোযোগ দিচ্ছি না। একবার এদিক সেদিকে তাকাচ্ছি তো একটু বিছানার সাথে হেলান দিচ্ছি, আবার হাম দিচ্ছি, ঝিমুচ্ছি। স্যার কয়েকবার ধমক দিয়ে ফেলেছে কিন্তু আমাকে পড়ায় মনোযোগ দেওয়াতে পারছে না। স্যার বিরক্ত হয়ে উঠে বাইরে চলে গেল। আমিও একটু সুযোগ পেয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়লাম হাতের উপর মাথার ভার দিয়ে। একটু পর স্যার রুমে ফিরে আসল। তার হাতের দিকে তাকিয়ে আমার চোখ চড়ক-গাছ। ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসলাম। স্যার বেত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চোখ কপালে তুলে তাকে বললাম, আপনি কি এখন পাজি ছেলেদের মতন বউ পেটাবেন? স্যার একটা চোখ টিপ মেরে বললেন, বউ পেটাবো না ছাত্রী পেটাবো।
তারপর আবার গম্ভীর হয়ে বললেন, তাড়াতাড়ি সোজা হয়ে পড়। আমি তো বেত দেখে সোজা হয়ে বসলাম, কিন্তু পড়তে একদমই ইচ্ছে করছে না। মোচড়ামোচড়ি করতে লাগলাম। একটু পরপরই ঝিমুনি এসে পড়ে, আর যখনই একটু ঝিমুই সার দেয় বেত দিয়ে একটা বাড়ি। একটু পর আমি মুখে রাজ্যের সব ইনোসেন্ট ভাব নিয়ে ন্যাকু ন্যাকু করে বললাম, স্যার পুরো বই কি আজকেই শেষ করে দিবেন? এখন একটু ঘুমিয়ে পড়ি প্লিজজ। আমার এত ইনোসেন্ট ভাবের কোনো দাম না দিয়ে সে বলল, চুপ, পড়তে থাকো, বলেই আমাকে পড়া দেখাতে লাগলেন। আমিও মুখ ভেঙ্গিয়ে হাত দিয়ে তার গলা টেপার ভঙ্গি করে বিড়বিড়িয়ে গালি দিতে লাগলাম। এভাবেই আমার ঝিমুনি, মোচড়ামোচড়ি, সারের ধমক আর একটু পরপর বেতের বাড়ি খেতে খেতে পড়া চলতে লাগল। রাত 12টা বাজে পেলাম ছুটি। ছুটি পেয়ে আমি একলাফে যে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তারপর এক ঘুমিয়ে রাত কাবার। এরপর থেকে প্রতি রাতেই চলতে লাগলো স্যারের আমাকে বেত দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পড়ানো। রাত 12টার আগে একদমই ছাড়ে না। যখন স্যার ছিল তখন যা করেনি এখন বড় হয়ে তা করছে। আমার তো মনে হয় আমি শ্বশুরবাড়িতে না 24 আওয়ার একটি ট্রেনিং স্কুলে আছি। হায় আল্লাহ, আমার জীবনটা তো এই অ্যাংরি বার্ডটা তেনা তেনা করে দিচ্ছে। এখন আমি শুধু সুযোগ খুঁজছি কিভাবে এগুলো থেকে মুক্তি পাওয়া যাওয়া যায়। হঠাৎ এসব থেকে মুক্তি পাওয়ার একটি উপায় আমার মাথায় আসল, আর তা হলো আমার বাবার বাড়ি যাওয়া। এমনিতেও কতদিন ধরে যাই না। ওখানে গেলে অন্তত কয়দিনের জন্য হলেও তো এসব থেকে বাঁচব। সকালে স্যার যখন অফিস যাবার জন্য তৈরি হচ্ছিল তখন আস্তে আস্তে স্যারের পিছনে দাঁড়িয়ে বললাম, স্যার একটা কথা ছিল। স্যার আয়নায় আমার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলল, কি? আমি বললাম, আমি আমাদের বাড়িতে যাব। স্যার ভুরু কুঁচকে বলল, না এখন আমার অফিসে জরুরি কাজ আছে, আমি যেতে পারব না। আমি বললাম, আপনাকে কে যেতে বলেছে, আমি একাই যাব। স্যার বলল, আমি যখন যেতে পারব তখনই তুমি যাবে আমার সাথে। স্যারের কথা শুনে তো আমার বিরক্তি চরম শিখরে উঠে গেল। ইসস, ওখানেও তাকে সাথে নিয়ে যাব যাতে সেখানেও আমার ক্লাস নিতে পারে। আমি কপাল কুঁচকে বললাম, আমি একাই যাব। স্যার আমার দিকে ফিরে বলল, আমি তোমাকে যেতে দিব না মানে দিব না। এই বলে সে অফিসে চলে গেল। আমিও ভাবছি কিভাবে যাওয়া যায়। রাতে সবাই একসাথে খেতে বসেছি। আমার মাথায় একটা বুদ্ধি আসল। আমি দুঃখী দুঃখী একটা ভাব নিয়ে আমার শ্বশুরকে বললাম, বাবা আমার না বাসার কথা খুব মনে পড়ছে, আমি কয়েকদিন গিয়ে থেকে আসি। বাবা নরম গলায় বলল, আরে মা এটা আবার জিজ্ঞাসা করার কি আছে, তোমার যখন ইচ্ছা তুমি যাবে। শুনে আমি তো সেই খুশি। কিন্তু আমার খুশির 12টা বাজিয়ে স্যার থমথম গলায় বলে উঠল, না না ও এখন যেতে পারবে না। আমি চেহারায় কাদো কাদো ভাব এনে রাখলাম। এবার আমার শাশুড়ি মা বলে উঠল, দিল তো মেয়েটার মন খারাপ করে। তারপর আমার মাথায় হাত দিয়ে বলল, মা তুমি মন খারাপ করো না, তুমি অবশ্যই যাবে। স্যার রাগী গলায় বলে উঠল, আমি বলেছি নাও এখন যেতে পারবে না। এবার আমার শাশুড়ি মা স্যারকে একটা ধমক দিয়ে বললেন, চুপ, তুই বলার কে রে? বেশি কথা বললে এখন আমার হাতে মার খাবি। শুক্তি কালকেই যাবে। ইয়াহু, আমার তো ইচ্ছা করছে আমার শাশুড়ি মাকে গিয়ে একটা টাইট হাঁক দেই। স্যারের মুখটা দেখার মতো একেবারে থমথম হয়ে রয়েছে। আমি গুনগুন করে গান গেয়ে জামাকাপড় গোছগাছ করছি আর স্যার রুমের ভেতর অস্থির হয়ে পায়চারি করছে, একবার এই মাথায় আরেকবার সেই মাথায়। হঠাৎ থেমে আমার সামনে এসে বলল, তোমার যেতেই হবে, কয়দিন পর গেলে কি হয়? আমি জামা ভাঁজ করতে করতেই তার দিকে না তাকিয়েই বললাম, অনেক কিছু হয়।
স্যার এবার নরম করে বলল, আর কয়দিন পর যাও না। কিন্তু আমি সেভাবেই বলতে থাকলাম, না আমি কালই যাব। আপনি আমাকে এখন কিছুই বলতেও পারবেন না। বললে আমি বাবা মাকে বলে দিব। আর এইবার গেলে আমি 1 মাসের আগে আসছি না। আমার এতটুকু বলতে না বলতেই স্যার ঝট করে আমায় কোলে নিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপর উঠে তার হাত দিয়ে আমার হাত বিছানার সাথে চেপে ধরে আমার ঘাড়ে তার মুখ ডুবিয়ে কামড় দিয়ে উঠল। আমি তো আচমকা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, এখন দেখি তুমি কিভাবে যাও। সবাই যখন জিজ্ঞাসা করবে এই দাগ কিসের তখন কি বলবে? আমি তাকে ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে আয়নার সামনে গিয়ে হাত দিয়ে দেখলাম, সত্যিই গলার কাছটায় লাল হয়ে কামড়ের দাগটা স্পষ্ট হয়ে উঠেছে। এখন আমি দাগ নিয়ে কিভাবে ওখানে যাই? কেউ দেখলে কি ভাববে? এখানে তবুও ওড়না দিয়ে ঢেকে টেকে রাখতে পারবো, কিন্তু সেখানে এভাবে তো থাকতেও পারবো না। আমার এলসি ভাবিটা দেখলেই ওড়না টেনেটুনে বলবে, এমন করে রয়েছিস কেন? আর যদি এই দাগ দেখে তাহলে তো আর কথাই নেই। লুচু লুচু কথা বলে খ্যাপাতে শুরু করবে। আমি আয়নাতেই দেখলাম স্যার আয়নাতে আমাকে দেখে মিটিমিটি হাসতেই আছে। আমি রাগে দুঃখে আমার ভাঁজ করা জামাগুলো সব তার মুখে ছুঁড়ে মারলাম। এরপর আমি আর ওই বাড়ি যেতে পারলাম না। আর এখানেও অনেক দিন পর্যন্ত ওড়না দিয়ে গলা ভালো করা পেঁচিয়ে তারপর রুম থেকে বের হতাম। কেউ জিজ্ঞাসা করলে বলতাম ঠান্ডা লেগেছে। আর সবাই বলা শুরু করত, নিজের একটু যত্ন নাও, আরও কত কিছু। তার সাথে স্যারও তাল মিলিয়ে বলতে থাকে, সত্যি সুপ্তি, তুমি একটু নিজের যত্ন নিতে পারো না, বলে হাসতেই থাকে। আর আমি রাগে কটমট চোখে স্যারের দিকে তাকিয়ে থাকি, ইচ্ছা করে তখন স্যারের গলা টিপে ধরি। বাড়ি তো যেতে পারলামই না, কিন্তু প্রতিদিন সেই স্যারের ক্লাস নেওয়া চলতেই থাকল। একটু পড়া না পারলেই বলে হাত পাতো, তারপর চলে বেতের বাড়ি। 2 দিন হলো স্যারের 2 খালাতো ভাই ভাবি এসেছে। সকালে আমরা সবাই একসাথে বসে নাস্তা করছিলাম। বাবা খেয়ে অফিসে চলে গেছে। রাত 12টা পর্যন্ত পড়ার কারণে এখনো চোখে ঘুম ঘুম ভাব রয়েছে, তাই বসে বসে হাম দিচ্ছিলাম। এমন সময় স্যারের এক ভাবি বলল, কি ব্যাপার সুপ্তি, রাতে ঘুম হয়নি ঠিকমতো? আমি ভাবলাম এই সুযোগ সবার সামনে বলে যদি স্যারকে থামাতে পারি আমাকে রাত 12টা পর্যন্ত পড়ানো থেকে। তাই ফট করে বলে ফেললাম, কি করব বলেন? আপনার দেবরের জ্বালায় রাতে একটু শান্তিমতো ঘুমাতেও পারি না। আমার এই কথা বলার সাথে সাথে স্যারের বিষম উঠে গেল। আর সবাই মুখ টিপে হাসাহাসি শুরু করে দিল। আর মা তো একটা লাজুক হাসি দিয়ে উঠে চলেই গেল। আমি বুঝলাম না আমার এই কথায় হাসির কি ছিল। কই স্যারকে সবাই একটু বকা দিবে তা না, আর স্যারের বিষম তো যেন থামছেই না। সেই ভাবি স্যারের সামনে একটি পানির গ্লাস দিয়ে বলল, আহারে শুভ্র, আমাদের সুপ্তিকে একটু মাঝে মাঝে ঘুমাতেও দিও। বলেই আবার সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। বিকেলে সবাই মিলে ঠিক করলাম ঘুরতে যাব। আমি খুব সুন্দর একটি বেগুনি রঙের শাড়ি বের করলাম পরার জন্য। তখনই স্যার রুমে এসে আমার কাছে বলল, সুপ্তি তুমি তো মনে হয় শাড়ি পরতে পারো না, দাও আমি পরিয়ে দেই। আমি তাকে থামিয়ে বললাম, জি না, আমি একাই পরতে পারি, এতদিন যে পরলাম। স্যার হঠাৎ রেগে গিয়ে বলল, সবকিছুই তোমার পারতে হবে, বলেই একটা রাগ আর বিরক্ত ভাব নিয়ে চলে গেল। আর আমি তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। তার আবার কি হলো? কেউ কিছু না পারলে মানুষ রাগ হয় জানতাম, কিন্তু কেউ কিছু পারলে যে রাগ হয় এটা তো জানতাম না। আমি শাড়ি পরে হালকা সাজুগুজু করে বেরোলাম। সাজুগুজু বলতে আমার সেই সিম্পল সাজ। 2টা গাড়ি করে আমরা বেরিয়েছি। একটাতে স্যারের খালাতো ভাই ভাবি, আরেকটাতে আমি, স্যার আর সামিয়া। সামিয়া পেছনে বসেছে।
কখন থেকে দেখে যাচ্ছি স্যার ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে আমাকে দেখেই যাচ্ছে। এত দেখার কি হলো বুঝলাম না। এভাবে তাকাতে না তাকাতে আবার অ্যাক্সিডেন্ট করে বসে। আমরা সবাই অনেক জায়গায় ঘুরলাম, অনেক মজা করলাম। তারপর এলাম একটি নদীর পাড়ে। আমরা সবাই গাড়ি থেকে বেরোলে আমি সবার সামনেই বললাম, স্যার চলুন না ওদিকটায় যাই। আমার মুখে স্যার ডাক শুনে সবাই হাসাহাসি করতে লাগল। স্যারের এক খালাতো ভাই বলল, কিরে শুভ্র, তোর বউ তোকে স্যার ডাকে কেন? আবার এক ভাবি বলল, বোধহয় আমাদের সামনে নাম ধরে ডাকতে লজ্জা পাচ্ছে তাই। সুপ্তি, তুমি আমাদের সামনে তোমার স্যারকে নাম ধরে ডাকতে পারো, বলেই আবার হাসতে লাগল। স্যারও দেখলাম খানিকটা লজ্জা পাচ্ছে। নদীর পাড়ে আমরা এক একজন ছড়িয়ে ছিটিয়ে ঘুরতে লাগলাম। স্যারের ভাই, ভাবি, সামিয়া কাউকেই এখন আর দেখা যাচ্ছে না। আমি আর স্যার পাশাপাশি হাঁটছি। জায়গাটা একটু নিরিবিলি। হঠাৎ আমার চোখে পড়ল একটি আইসক্রিমের ভ্যান। আমি স্যারকে চিৎকার করে বলতে লাগলাম, স্যার আমি আইসক্রিম খাব, প্লিজ এনে দেন। স্যার বলল, এখন এই অসময়ে আইসক্রিম খাবে? উফ, আইসক্রিম খাবার আবার সময় অসময় থাকে। আমি স্যারকে আবার বললাম। স্যার আমার পাগলামো দেখে আর মানা করতে পারল না। আমাকে গাড়ির কাছে দাঁড়া করিয়ে রেখে আনতে গেল। একটু পর ফিরে আসল দুইটা কোনো আইসক্রিম নিয়ে তারপর দুইটাই আমার হাতে দিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, আপনি খাবেন না? সে বলল, না, দুইটাই তোমার। আমার খুশি আর দেখে কে। দুইটা আইসক্রিম দুই হাতে নিয়ে একসাথে খাওয়া শুরু করলাম। একটা অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি খাচ্ছি আর স্যার আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে আমি দুষ্টুমি করে আমার হাতের আইসক্রিমটি তার গালে লাগিয়ে দিল। স্যার চমকে উঠল আর আমি হাসতে লাগলাম। স্যার হঠাৎ খপ করে আমার হাত ধরে আমাকে গাড়ির সাথে চেপে ধরল। তারপর তার গাল আমার গালের সাথে আস্তে আস্তে ঘষে তার গালের ক্রিম আমার গালেও লাগিয়ে দিল। তার ছোঁয়ায় আমি কেঁপে উঠে একদম ফ্রিজ হয়ে গেলাম। হাতের আইসক্রিমটি মাটিতে পড়ে গেল। স্যার আমার সামনের ছোট চুলগুলো আলতো করে হাত দিয়ে কানে গুজে দিয়ে আমার চোখে চোখ রেখে খুব আস্তে আস্তে বলতে লাগল, আমাকে এখনো স্যার ডাকো কেন? আমি তার চোখের ভেতর হারিয়ে গিয়েই জবাব দিল, আপনিই তো বলেন আপনি আমার স্যার। স্যার একটু মুচকি হেসে বলল, আমি কি শুধু তোমার স্যারই লাগি? এতটুকু বলে স্যার ধীরে ধীরে আমার মুখের দিকে আগাতে লাগল। খুব কাছে। তার নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে। আমি ব্লাশ করতে লাগলাম। চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু চোখ বন্ধ করতেই আমার সামনে ভেসে উঠল সেই মেয়ের স্যারকে জড়িয়ে ধরার দৃশ্য। মুহূর্তের মধ্যেই সবকিছু কেমন যেন হয়ে গেল। আমি স্যারকে একটা ধাক্কা দিয়ে ফেললাম। স্যার পেছনে তাল সামলাতে সামলাতে আমার দিকে আহত চোখে তাকাল। আমার চোখেও পানি এসে পড়ল। আমি পেছনে ঘুরে গেলাম। তখনই সবাই ফেরত এসে পড়ল। সবাই হেসে হেসে বলতে লাগল তারা কি কি দেখল। আমিও মুখে একটা জোর করে নকল হাসি এনে রাখতে চাইলাম। তারপর যে যার গাড়িতে উঠে বসলাম। সামিয়া হড়বড় করে কথা বলেই যাচ্ছে। আমি আর স্যার দুজনই চুপচাপ। কেউ কারো দিকে তাকাতেও পারছি না। গাড়ি চলতে লাগল। হঠাৎ সামিয়া গাড়ির ব্লুটুথে একটি গান ছেড়ে দিল। একটি সেড সং চলছে। সামিয়া চেঞ্জ করতে চাইল, কিন্তু হচ্ছে না, তাই ওটাই চলতে লাগল। ইয়ে দুরিয়াইন রাহ কি দুরিয়া, নিগাহন কি দুরিয়া, হামরাহ কি দুরিয়া, ফানা হো সাভি দুরিয়া, কিউ কোই পাস হেদুর হে কিউ কোই, জানে না কোই ইহা পে, আ রাহা পাসিয়া দূর মেজা রাহা, জানু নামে হুন কাহান পে, ইয়ে দুরিয়া। গানটি শুনতে শুনতে আমি জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম।
বারবার চোখটা ছলছল করে উঠছে। স্যারের দিকে একবার আর চোখে তাকিয়ে দেখলাম স্যার বাম হাত দিয়ে ড্রাইভ করছে আর ডান হাতটি গাড়ির জানালার উপর রেখে মুখ করে মুখে ধরে রেখেছে। তার চোখও লাল হয়ে রয়েছে। এর কিছুদিন পর স্যারের ভাই ভাবিরা চলে গেল। আজ আমাদের ভার্সিটিতে রিইউনিয়ন। অনেক বড় আয়োজন করা হবে। আমি সকাল থেকেই নীল রঙের শাড়ি পরে তৈরি হচ্ছিলাম। এত বড় অনুষ্ঠান বলে কথা, ভালো করে রেডি তো হতেই হবে। আমি আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলাম। তখন স্যার এসে আমার পিছনে, আজ আমাদের ভার্সিটিতে রিইউনিয়ন। অনেক বড় আয়োজন করা হবে। আমি সকাল থেকেই নীল রঙের একটি শাড়ি পরে তৈরি হচ্ছিলাম। এত বড় অনুষ্ঠান বলে কথা, ভালো করে রেডি তো হতেই হবে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলাম। তখন স্যার এসে আমার পিছনে আলমারির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, বাব্বা আজ তো দেখি ভালো সাজুগুজু চলছে। আমি আয়নায় তাকিয়েই হাতে চুড়ি পরতে পরতে মুখ ভেঙ্গিয়ে বললাম, চলবেই তো। আজ কলেজে আমাদের সব সিনিয়ররা আসবে। কত বড় আয়োজন। সিনিয়রদের ঠিকমতো আপ্যায়ন করতে হবে না? স্যার চোখ বড় বড় করে বলল, তাই নাকি? তুমি আবার আপ্যায়নও করতে পারো? তা কি আপ্যায়ন করবে শুনি? আমি পিছনে ফিরে বললাম, সেটা আপনাকে বলবো কেন? বলেই একটা ভাব নিয়ে সেখান থেকে চলে আসলাম। আজ স্যার আমাকে দিয়ে আসেনি, ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছে। ভার্সিটিতে গিয়ে আমি পুরো বিস্মিত হয়ে গেলাম। এত দেখি পুরো চেহারা পাল্টে গেছে। এত ডেকোরেশন। আমার ক্লাসেরই একটি মেয়ে তিশা, ওর সাথে আমার খুব ভাব। একটু পর আমার কাছে এসে বলল, এত দেরি করেছিস কেন? শুনেছিস আমাদের সেকশনের মেয়েদের উপর পড়েছে সিনিয়রদের আপ্যায়নের ভার। মাহমুদ স্যার বলে গেছে কোনো ত্রুটি যেন না হয়। তারপর মুখে একটা বিরক্তি ভাব নিয়ে বলল, বলতো এখন অনুষ্ঠান এনজয় না করে কি সিনিয়রদের পেছনে পেছনে ঘুরব? ওর কথা শুনে আমারও চরম বিরক্ত লাগল। শুভ্র স্যারকে বলা কথাটা যে এভাবে সত্যি হয়ে যাবে কে জানত। আমি তো এমনিই বলেছিলাম। হলরুমে গিয়ে দেখলাম শুধু আমি আর তিশা না, আমাদের ক্লাসের সব মেয়েরাই চরম বিরক্ত। সবাই এত সাজগোজ করে এসেছে সেলফি তুলবে, আবার কেউ কেউ বফের সাথে হাতে হাত রেখে ঘুরে বেড়াবে। তা না করে এখন সবাই মিলে হলরুমে সিনিয়রদের জন্য ফুল, মালা, ব্যাচ আরও কত কি রেডি করছে। এই দায়িত্ব তো অন্য ক্লাসের মেয়েদেরও দিতে পারত। আবার শুনি বেস্ট সিনিয়র স্টুডেন্টদের নাকি ফুলের মালা দিয়ে বরণ করতে হবে গেট থেকে। উফ, রিইউনিয়নে এত কিছু হয় বলে তো জানতাম না। একটু পর আমাদের এক বেশ সিনিয়র প্রফেসর মাহমুদ স্যার এসে বলতে লাগল, এই তাড়াতাড়ি কর। আজকে আমাদের কত সোনার টুকরো ছাত্র ছাত্রী আসবে, তাদের যেন কোনো আপ্যায়নে ত্রুটি না হয়। সবাই তাদের সাথে ভালো ব্যবহার করবে। তারা যা চায় তা দিবে। যদি শুনি কাউকে ঠিকমতো দেখাশোনা করা হয়নি তাহলে তোমাদের সব কয়টার আমি পড়ে খবর নিব। তারপর বাছাই করতে লাগল কে কে ফুলের মালা দিয়ে বেস্ট সিনিয়র স্টুডেন্টদের বরণ করবে। তারপর আমার হাতেও একটা ফুলের মালা তুলে দিয়ে স্যার চলে গেল। কখন থেকে গেটে দাঁড়িয়ে আছি হাতে ফুলের মালা নিয়ে। এক এক করে সিনিয়ররা ঢুকছে, আর মাহমুদ স্যারের বেস্ট স্টুডেন্টদের স্যার নিজে হাত ধরে ভেতরে ঢুকাচ্ছে। হঠাৎ আমার সামনে যে সিনিয়রের ব্যাচ পরে দাঁড়ালো তাকে দেখে তো আমি আকাশ থেকে পড়লাম। আমার মুখ হা হয়ে গেল। আমার সামনে একটি নীল রঙের পাঞ্জাবি পরে শুভ্র স্যার দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত ভাঁজ করে, হাতে কালো দামি ব্র্যান্ডেড ঘড়ি পরেছে। স্যার সানগ্লাস খুলে আমার দিকে তাকিয়ে মিটিমটি হাসছে আর আমি মালা হাতে নিয়ে মুখ হা হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ মাহমুদ স্যার এসে শুভ্র স্যারকে জড়িয়ে ধরল। তারপর আবেগে আপ্লুত হয়ে বলল, শুভ্র তুমি এসেছ।
কতদিন পর তোমাকে দেখলাম। তারপর সবার উদ্দেশ্যে বলল, আমাদের ভার্সিটির এই পর্যন্ত সবথেকে সেরা স্টুডেন্ট শুভ্র। ওর মতো ভদ্র আর মেধাবী ছাত্র আমি আজ পর্যন্ত দেখিনি। কি মেধা! এই ভার্সিটিতে 1 বছর পরে স্কলারশিপ পেয়ে লন্ডনে গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তারপর আমাকে এক ধমক দিয়ে বলল, এমন হা করে না থেকে মালাটা তাড়াতাড়ি পরাও। আর হ্যাঁ সুপ্তি, শুভ্র ঠিকমতো দেখাশোনা করবে, এই দায়িত্ব তোমার উপর রইল। আমি স্যারকে আস্তে আস্তে মালাটা পরিয়ে দিল। স্যার আমাকে একটি চোখ টিপ মারল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, পৃথিবীটা এত ছোট কেন? আমার স্যার, বর আবার সিনিয়র একজনই। স্যার মালা পরে সামনে চলে যাচ্ছে আর আমি সাইডে তাকিয়ে দেখলাম, সব মেয়েদের মুখ হা হয়ে গেছে। এখন আর কারো চোখে বিরক্তি নেই, সবার চোখে ইমপ্রেসড ভাব। তিশা আমার কাছে এসে বলল, একটু আগে চোখের সামনে এটা কাকে দেখলাম? এমন সুন্দর সিনিয়রের আপ্যায়ন তো আমাদের সারা জীবন করতে দিল। ও খুশি। সবার মুখেই এক কথা, সবাই শুধু শুভ্র স্যারকে খুঁজছে। সত্যিই নীল পাঞ্জাবিতে স্যারকে আজ দারুণ লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। না, স্যারকে এতটা সুন্দর আজকে না লাগলেও হতো। এই পেতনিগুলি আবার আমার স্যারকে নজর না লাগিয়ে দেয়। আমি এক জায়গায় দাঁড়িয়ে পেপসির বোতলে চুমুক মাত্রই দিতে নিয়েছি তো স্যার এসে আমাকে বলল, যাও তোমার সিনিয়রের জন্য 1 বোতল পেপসি নিয়ে আসো। আমি চুপচাপ নিয়ে এসে তার হাতে দিল। এখন আবার সে বলে খুলে দাও। এবার আমি বিরক্ত হয়ে বললাম, কেন, আপনার হাতে কি মেহেদি লাগিয়েছেন? স্যার বলল, সিনিয়রের কথা শুনছো না, তার উপর আবার বেয়াদবি। বলবো মাহমুদ স্যারকে? আমি তার কথা শুনে ভুরু কুঁচকে মুখ ফুলিয়ে তার বোতলটা নিয়ে মুখ খুলে দিল। তারপর তার হাতে দিয়ে আমার পেপসির বোতলে একটা চুমুক দিল। আরেকটা চুমুক দিব তার আগেই স্যার তার হাতের বোতলটা আমাকে ধরিয়ে দিয়ে আমার বোতলটা নিয়ে একটা মুচকি হাসি দিয়ে চুমুক দিয়ে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, সে আমার এত করাটা কেন নিয়ে গেল? রিইউনিয়ন অনুষ্ঠানের প্রথমে ভার্সিটির প্রফেসররা একে একে লেকচার দিতে লাগল। মাহমুদ স্যার তো শুভ্র স্যারের গুণগান গাইতে গাইতেই শেষ। আমরা সবাই চেয়ারে বসে আছি আর বোরিং বোরিং ভাষণ শুনছি। স্যার যেখানে বসেছে তার পেছনের সারিতেই আমি বসেছি। স্যারের একদম পিছনে বসেছে আমাদের ক্লাসের সবথেকে ঢঙ্গি মেয়ে রিয়া। আর ওর 3 সিট পাশেই আমি। রিয়া পেছনে থেকেও হা করে স্যারের দিকে তাকিয়ে আছে। আর একটু পর এই সেই বাহানা নিয়ে হেসে হেসে কথা বলছে। আমার তো মনে হচ্ছে আমার পুরো শরীরে যেন কেউ মরিচের গুঁড়ো ছিটিয়ে যাচ্ছে। এত হাসাহাসির কি হয়েছে বুঝতে পারছি না। আর স্যারও দেখো কিভাবে দাঁত কেলাচ্ছে। হঠাৎ দেখলাম রিয়া ওর হাত স্যারের কাঁধে রাখল। আমার পুরো শরীর জ্বলে গেল। আমি ফট করে উঠে গিয়ে রিয়ার মাথার চুলগুলো ঝাঁকাতে শুরু করলাম। তারপর ওর হাতের জুসের বোতল ওর মাথায় উপর করে দিয়ে ফেলে দিল। প্রফেসর তার ভাষণ থামিয়ে দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। চারপাশে সবাই দাঁড়িয়ে গেছে। শুভ্র স্যারও আমাকে থামানোর জন্য দাঁড়িয়ে আমার হাত ধরে সুপ্তি সুপ্তি বলে ডাকছে। আমি শুধু শুনছি সুপ্তি সুপ্তি সুপ্তি। হঠাৎ তিশার ধাক্কানোতে আমার ফিরে তাকালাম। ও আমাকে বলল, কিরে এমন দাঁত কিরমির করে কি দেখছিস? কখন থেকে ডাকছি? তার মানে এতক্ষণ ধরে আমি কল্পনা দেখছিলাম। তাদের দিকে তাকিয়ে দেখলাম এখনো তাদের হাসি চলছেই। আমি রাগে সেখান থেকে উঠে বাইরে চলে আসলাম। মাঠে এক কোনায় দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ চোখে সানগ্লাস পরা একটি ছেলে এসে আমার দিকে হাত বাড়িয়ে বলল, হে প্রিটি গার্ল, তোমার নাম কি? দেখেই বোঝা যাচ্ছে সিনিয়র। আমি বুঝতে পারছি না কি করব। এভাবে কোনো ছেলের হাত ধরতে ভালো লাগছে না, কিন্তু সিনিয়র হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছে, না করলে অভদ্রতামি দেখায়।
আমি অতি সংকোচে হাতটা একটু একটু করে বাড়াচ্ছিলাম, তখনই শুভ্র স্যার এসে সেই ছেলের বাড়িয়ে দেওয়া হাতে হ্যান্ডশেক করে বলল, কিরে রিফাত, কি খবর? সেই ছেলেটি মানে রিফাত স্যারকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, কতদিন পর দেখা। স্যারের পাশে আরেকটি ছেলে দাঁড়িয়েছিল। তাকে আমি চিনি, নাহিদ ভাইয়া, স্যারের বন্ধু। বিয়েতে দেখা হয়েছিল। নাহিদ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে উঠল, আরে ভাবি যে। রিফাত নামের ছেলেটি চোখ থেকে সানগ্লাস খুলে অবাক হয়ে বলল, ভাবি? নাহিদ ভাইয়া বলল, হ্যাঁ, এই তো আমাদের শুভ্র বউ। কিন্তু ভাবি এখানে কেন? শুভ্র স্যার বলে উঠল, ও এই ভার্সিটিতেই পড়ে। রিফাত ভাইয়া বলল, ও তার মানে আমাদের জুনিয়র ভাবি। ভাগ্যিস আগেই বললি, আরেকটু হলেই তো আমি প্রপোজ করে বসছিলাম। বলেই সে হাসতে লাগল। শুভ্র স্যারের সম্ভবত কথাটি ভালো লাগল না। তাদের দুজনকে বলল, ওই তোদের ওখানে কেউ মনে হয় ডাকছে। তারা দুজন চলে গেল। আমি ঠিক বুঝতে পেরেছি যে স্যার মিথ্যা বলেছে। তারপর আমাকে বলল, একটু পর কোথায় চলে যাও? খুঁজে পাই না। আমি মুখ ভেঙ্গিয়ে বললাম, কেন, হাসাহাসি শেষ হয়ে গেছে? বলেই চলে যেতে নিয়েছিলাম, আর তারপরই শাড়ির সাথে পা লেগে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলাম। স্যার এসে আমার কোমরে হাত দিয়ে ধরে ফেলল। না হলে এক্ষুনি মুখ থুবড়ে মাটিতে পড়তাম। কোনোমতে ঠিক হয়ে দাঁড়ালাম, কিন্তু সমস্যা একটা বেঁধেই গেল। আমার শাড়ির কুচি খুলে গেছে। এখন কি করি? মুখটা কাদো কাদো করে কোনোমতে হাত দিয়ে শাড়ি সামলে রাখলাম। স্যার আমার অবস্থা দেখে বলল, কি যে করো না। তারপর আমাকে ধরে একটি কাছের করিডোরের চিপায় নিয়ে গেল। সব ক্লাস বন্ধ, তাই এখানেই দাঁড়াতে হল। এখানে মানুষের ভালোই আনাগোনা। অন্য কোথাও যে যাব, এই অবস্থায় তা সম্ভব না। আমি চিপায় দাঁড়িয়ে কুচি ঠিক করতে লাগলাম। স্যার পেছনে মুখ করে আমায় আড়াল করে দাঁড়িয়ে আছে, যাতে কেউ দেখতে না পারে। এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। কেমন যেন লাগছে। তাড়াহুড়োয় কিছুই ঠিক করতে পারছি না। তার উপর জামদানি শাড়ি বিধায় একা একা কুচি ধরতেও পারছি না। সকালেও সামিয়া ঠিক করে দিয়েছিল। স্যার একটু পর বলল, কি হলো? তাড়াতাড়ি কর। আমি কাদো কাদো করে বললাম, পারছি না। স্যার এবার ফিরে আমার দিকে মুখ করে দাঁড়াল। তারপর আমার সামনে হাঁটু গেড়ে বসে নিচু হয়ে শাড়ির কুচি ঠিক করে দিতে লাগল। আর আমি তার দিকে তাকিয়ে রইলাম। স্যার কুচিগুলো সব ভাঁজ করে আমার হাতে দিল। আমি তারপর আমার কোমরে তা গুজে নিলাম। কুচি কোমরে গোজার সময় শাড়ি ফাঁক হয়ে কোমরের খানিক অংশ বের হয়ে গেল। স্যার তা দেখে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। আর আমি তো লজ্জায় খুনি হয়ে গেলাম। তাড়াতাড়ি আঁচল ঠিক করব, তখনই কিছু ছেলে এখানে আসছিল বলে স্যার আমাকে আড়াল করার জন্য একদম আমার কাছে এসে পড়ল। যখন হঠাৎ দুজনেই বুঝতে পারলাম আমরা এত কাছে, তখন একে অপরের মুখে চোখ পড়তেই আমরা যেন কোথাও আটকে গেলাম। স্যার আমার চোখের দিকে তাকিয়ে রইল, আর আমি স্যারের চোখে। দুজন যেন চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছি। পাশ থেকে হালকা হালকা বাতাস আসছে, যার ফলে স্যারের সামনের কিছু চুল বারবার কপালে এসে পড়ছে, আর আমার সামনের চুলগুলো পেছনের দিকে উড়ছে। মনে হচ্ছে কেউ মনের ভেতর সুর বাজিয়ে দিচ্ছে। আমাদের দুজনকে কেউ যেন স্ট্যাচু করে দিয়ে চলে গেছে। আচ্ছা, একেই কি বলে চোখে চোখে কথা বলা? বিকেলে শুভ্র স্যার আর তাদের গ্রুপের আরও বেশ কিছু ছেলে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। আমি দূর থেকেই দেখছি। স্যারের কাঁধে একটি গিটার। সবাই স্বরকে গান গাইতে বলছে। স্যার আমার দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে গিটারে সুর তোলা শুরু করল। তারপর আস্তে আস্তে মুখ দিয়ে সুর তুলে গাওয়া শুরু করল। হুমম হুমমোহ, হুমমোহুমোমোহ। এতটা কাছে তবুও কেন আড়াল? কোনো সে ভুলে আজ এই দ্বিধার দেয়াল।
থামিয়ে আধার সময় চাইছে তোমায় হৃদয়। আমি ধীরে ধীরে স্যারের দিকে আগাতে লাগলাম। মনে হচ্ছে যেন সবকিছু থেমে স্লো মোশনে চলছে। আমি আর স্যার ছাড়া যেন এখানে আর কেউ নেই। বাতাসেও যেন সুর বইছে। আর এর পরের লাইনটা যেন আমার মনই গেয়ে উঠল। ভালোবাসি তাই কাছে আসি, ছুঁয়ে আছো এ মন তুমি এখনো। ভালোবাসি তাই কাছে আসি, হারাবে না এ পথজানি কখনো। সবাই স্যারের কাছে গিয়ে জড়ো হচ্ছে। আর স্যার চোখ বন্ধ করে গিটারে সুর তুলে যাচ্ছে। তার মুখে এক লাজুক হাসি। হঠাৎ আস্তে করে চোখ খুলে আনমনে তাকিয়ে গেয়ে উঠল। মিশে আছো তুমি চেনা অনুভবে, ভুলে যাব আজই কেন তবে। খুঁজে দেখ যদি পিছু অভিমানে, প্রিয় স্মৃতিগুলো কাছে টানে। বেঁধেছিলে আমায় অনুরাগে, তারপর আস্তে আস্তে আমার দিকে তাকিয়ে। তুমি হীনা পৃথিবী শূন্য লাগে, ভালোবাসি তাই কাছে আসি। ছুঁয়ে আছো এ মন তুমি এখনো। ভালোবাসি তাই কাছে আসি, হারাবে না এ পথজানি কখনো। আমাকে হারিয়ে যাওয়া থেকে ফিরিয়ে আনলো সকলের হাততালি। সবাই হাততালি দিয়ে শুভ্র শুভ্র করে চেঁচাচ্ছে। সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। সত্যি স্যার এত সুন্দর করে গানটা গাইল কি করে। অসাধারণের থেকেও বেশি। সন্ধ্যার পরে কনসার্ট শুরু হল। সিঙ্গার আনানো হয়েছে বড় বড়। তারা ব্যান্ড বাজিয়ে গান গেয়ে যাচ্ছে। আর সবাই লাফালাফি করছে। আমার হঠাৎ ওয়াশরুম যাবার প্রয়োজন পড়ল। তিশাকে যে নিব ও নেচেই যাচ্ছে, কথা শুনছে না। এত জোরে জোরে গান হচ্ছে যে কানের কাছে কিছুই শোনা যাচ্ছে না। তাই আমি একাই ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হতেই আমার পথ আগলে দাঁড়ালো আসিফ, আমার এক ব্যাচ সিনিয়র। ভার্সিটিতে আসার প্রথম দিন থেকে আমার পিছনে পড়ে আছে। আমি কখনো পাত্তা দেইনি। ওকে এইখানে এভাবে দেখে আমি তাড়াতাড়ি অন্য পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু সেখানেও সে আমার পথ আগলে দাঁড়িয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলল, কি হলো সুপ্তি, আজকে আমার থেকে কিভাবে পালাবে? এই নিরিবিলিতে আমাদের ডিস্টার্ব করতে কেউ আসবে না। আজকে তোমাকে জ্বালাচ্ছে না? ওর কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভীষণ ভয় লাগছে। আমি আবারও চলে যেতে নিলে ও আমার হাত খপ করে ধরল। আমি হাত ছুটানোর আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু পারছি না। খুব শক্ত করে ধরেছে। আমার হাতের কাচের চুড়িগুলো ভেঙে হাতের ভেতর ঢুকে যাচ্ছে। খুব ব্যথাও লাগছে। আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ে যাচ্ছে। এই শব্দের ভেতর কেউ আমার চিৎকারও শুনছে না। ও আমার হাত ধরে কোথাও নিয়ে যাওয়ার জন্য টান দিতেই আমাদের সামনে এসে কেউ চলবে।